একটি পদত্যাগ, আর তারপরই দিল্লির ক্ষমতার করিডোরে শুরু হয়েছে নতুন এক রাজনৈতিক অঙ্ক। কিন্তু আশ্চর্যের বিষয়, এই অঙ্কের কেন্দ্রবিন্দুতে এখন আর সেই পদত্যাগকারী মন্ত্রী নেই, বরং বিরোধীরা হঠাৎ এমন একজনকে ঘিরে কৌশল সাজাতে শুরু করেছেন যাকে এতদিন এই বিতর্কের সরাসরি সামনে আনা হচ্ছিল না। তাহলে কি আন্দোলনের পর্দার আড়ালে আরও বড় কোনো রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি চলছে, নাকি সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালেই বিরোধী শিবির এমন একটি ইস্যু খুঁজে পেয়েছে যা সরকারকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দিতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েকদিন পেছনে ফিরতে হবে, কারণ ঘটনাগুলোকে আলাদা আলাদা করে দেখলে পুরো ছবিটা বোঝা যায় না। সবকটি ঘটনাকে একসঙ্গে জুড়লেই স্পষ্ট হয় কেন একটি ছাত্র আন্দোলন এখন জাতীয় রাজনীতির সবচেয়ে বড় সংঘর্ষে পরিণত হতে চলেছে। প্রথমে ছিল একটি পরীক্ষাকে ঘিরে ক্ষোভ, তারপর সেই ক্ষোভ রূপ নেয় দীর্ঘ আন্দোলনে। দিনের পর দিন রাজধানীর রাজপথে ছাত্রদের অবস্থান, সরকারের বিরুদ্ধে স্লোগান, বিরোধী দলগুলোর সমর্থন, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। একসময় আন্দোলনের চাপ এতটাই বাড়ে যে কেন্দ্রীয় সরকারকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আন্দোলনকারীদের কয়েকটি দাবি মেনে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। অনেকেই তখন মনে করছিলেন এতদিন ধরে চলা সংঘাতের এখানে ইতি ঘটল, কিন্তু রাজনৈতিক বাস্তবতা খুব কম ক্ষেত্রেই এত সহজ হয়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই বিরোধী শিবিরের বক্তব্যের সুর বদলে যেতে শুরু করে। যে প্রশ্ন এতদিন শিক্ষা মন্ত্রণালয়কে ঘিরে ছিল তা ধীরে ধীরে সরে আসে অন্য এক মন্ত্রণালয়ের দিকে। এখান থেকে শুরু হয় নতুন অধ্যায়। এখন দিল্লির রাজনৈতিক করিডোরে ঘুরছে একটাই প্রশ্ন, এটা কি কেবল একজন মন্ত্রীর বিদায় ছিল, নাকি আরও বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা? কেন বিরোধীরা হঠাৎ করেই তাদের কৌশল বদলে ফেলল? কেন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে থাকা শিক্ষা মন্ত্রক থেকে নজর সরে গেল অন্য এক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দিকে? আর কেনই বা রাতের দিকে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিরোধীরা? বিরোধী দলগুলোর বক্তব্য প্রশ্নপত্র ফাঁসের ইস্যু যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ আন্দোলনের সময় ছাত্রদের সঙ্গে কি ঘটেছিল। তাই এখন তাদের রাজনৈতিক কৌশল বদলে গেছে। তারা দাবি করছে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগে সব প্রশ্নের উত্তর মেলে না, আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও সংসদে আলোচনা হওয়া উচিত। এই কারণেই এবার বিরোধীদের মূল লক্ষ্য হয়ে উঠেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস সহ একাধিক বিরোধী দল সংসদে জরুরি আলোচনার দাবি তোলার প্রস্তুতি নিচ্ছে। তাদের অভিযোগ, 20 জুলাই সংসদ অভিযানের সময় ছাত্রদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। যদিও সরকার এবং দিল্লি পুলিশ এই অভিযোগের একাধিক অংশ অস্বীকার করেছে, তবুও বিরোধীরা চাইছে সংসদে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হোক এবং সরকার জবাব দিক। রাহুল গান্ধী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য, ছাত্ররা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে এসেছিল। তাহলে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? নিরাপত্তা বাহিনীর ভূমিকা কী ছিল? এই ঘটনায় প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর সংসদে দেওয়া উচিত বলে তিনি দাবি করেছেন। অন্যদিকে সিপিআইএম এর নেতা জন বিট্টাসও বলেছেন, যদি সরকার সত্যি ছাত্রদের প্রতি সম্মান দেখাতে চায় তাহলে শুধু একজন মন্ত্রীর পদত্যাগ যথেষ্ট নয়। যাদের উপর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল তাদের ভূমিকাও খতিয়ে দেখা উচিত। এখানেই রাজনৈতিক লড়াই নতুন মোড় নিচ্ছে। প্রথমে বিরোধীদের সমস্ত আক্রমণ ছিল শিক্ষামন্ত্রকের দিকে। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ, এই বিষয়গুলোই ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু এখন তারা সেই ইস্যুর পাশাপাশি আন্দোলনের সময় প্রশাসনের ভূমিকাও সামনে আনতে চাইছে। অর্থাৎ বিতর্কের কেন্দ্র শিক্ষা থেকে সরে এসে পৌঁছে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে। সংসদের অধিবেশনও এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী দলগুলোর পরিকল্পনা, তারা মুলতবি প্রস্তাব এনে এই বিষয়টি নিয়ে জরুরি আলোচনা চাইবে। পাশাপাশি সরকারের আনা নতুন পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল নিয়েও প্রশ্ন তুলতে পারে। তাদের যুক্তি, শুধু নতুন আইন করলেই হবে না, বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন করাও সমান জরুরি। এদিকে সরকারও পাল্টা বার্তা দিতে চাইছে। এ প্রসঙ্গে সরকার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নতুন সংশোধনী বিলের কথা বলছে। প্রস্তাবিত আইনে দোষীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি এবং বড় অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে। সরকারের দাবি, ভবিষ্যতে এই ধরনের অপরাধ রুখতেই এই পদক্ষেপ। তবে রাজনৈতিকভাবে বিরোধীরা এখন অন্য বার্তা দিতে চাইছে। তাদের বক্তব্য, আন্দোলন আপাতত স্থগিত হলেও বিষয়টি শেষ হয়ে যায়নি। সংসদের ভিতরে এই লড়াই চলবে। ছাত্রদের সঙ্গে যা ঘটেছে তার পূর্ণ জবাবদিহি দাবি করা হবে। শিক্ষামন্ত্রীর বিদায়ের মাধ্যমে কেবল প্রশাসনিক ব্যর্থতার একটা আন্দোলন থেমেছে, কিন্তু বিরোধীরা মূল প্রশ্নটি তুলে ধরেছে অন্য জায়গায়।
বিরোধীরা প্রশ্ন তুলছে, দিল্লি রাস্তায় এই নিরীহ শিক্ষার্থীদের উপর যে পুলিশি হামলা চালানো হয়েছিল তার নির্দেশ কার ছিল? দিল্লি পুলিশ তো শিক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে না। দেশের রাজধানী দিল্লির আইন শৃঙ্খলা রক্ষা করা এবং নিরাপত্তা বাহিনীকে মোতায়েন রাখার সরাসরি দায়িত্ব যার কাঁধে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূমিকা নিয়ে এখন সোচ্চার হচ্ছে বিরোধীরা। ধর্মেন্দ্র প্রধানের বিদায়ের পরে বিরোধীরা তাদের সমস্ত আক্রমণ ঘুরিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম সহ গোটা বিরোধী জোট এখন একযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি জানাবে বলে ঠিক করেছে। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে কঠিন সব প্রশ্ন ছুড়ে দিয়েছেন। রাহুল গান্ধী তার চিঠিতে স্পষ্ট জানিয়েছেন, দিল্লিতে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনী চূড়ান্তভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি করে। যদি 19 বছরের একজন সাধারণ শিক্ষার্থী সাহিল লোবাজকে পেলেট বন্দুকের আঘাতে চোখ হারাতে হয় এবং রাজপথে শিক্ষার্থীদের মাথার খুলি ফেটে রক্ত ঝরে, তবে সেই নির্দয়তার অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দিয়েছিলেন কিনা তা স্পষ্ট করতে হবে। আর যদি তিনি অনুমোদন না দিয়ে থাকে, তবে কার নির্দেশে পুলিশ এত বড় দুঃসাহস দেখালো তার উত্তর দিতে হবে গোটা দেশকে। একইভাবে শিবসেনা নেতা সঞ্জয় রাউত দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর এই আঘাতের জন্য সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকেই দায়ী করেছে। ফলে সংসদের ভিতরে এখন কৌশলগত যুদ্ধ আরও তীব্র রূপ নিচ্ছে। বিরোধী দলগুলো কেবল সাধারণ আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে সংসদে 267 নম্বর ধারা মেনে জরুরি মুলতবি প্রস্তাব পেশ করার খসড়া তৈরি করেছে। তৃণমূলের সাগরিকা ঘোষ একাধিক প্রবীণ সাংসদ রাজ্যসভায় সমস্ত কাজ স্থগিত রেখে এখন এই বিষয় নিয়ে আলোচনা চাইছেন, ইতিমধ্যেই নোটিশ দিয়েছেন। বিরোধীদের মূল বক্তব্য দুটি। প্রথমত, প্রধানমন্ত্রীকে দেশের তরুণ সমাজের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, যেটা রাহুল গান্ধী প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে। এবং দ্বিতীয়ত, স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে পেলেট বন্দুক ব্যবহার এবং সাদা পোশাকের লোক দিয়ে হামলা চালানোর বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে হবে। তাদের অভিযোগ, গত কয়েক বছরে শিক্ষা বাজেটের বরাদ্দ কমানো হয়েছে। দেশের মোট বাজেটের মাত্র 2.5% কাছাকাছি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষায়, যা আগের সরকারের আমলেও 4% বেশি ছিল। এর ওপর আবার আন্দোলনের মুখে শিক্ষা দপ্তরের নতুন সচিব হিসেবে নরেশ পাল গ্যাংওয়ারের মতো বিতর্কিত আমলাকে নিয়োগ করা হয়েছে, যার বিরুদ্ধে অতীতে কেন্দ্রীয় ভর্তুকির টাকা নয়ছয়ের অভিযোগ ছিল। বিরোধীরা প্রশ্ন তুলেছে, যে আমলার সততা নিয়ে বিতর্ক রয়েছে তাকে কিভাবে একটি পরীক্ষার মতো অত্যন্ত সংবেদনশীল দপ্তরের শীর্ষে দায়িত্ব বসানো হলো। সরকার অবশ্য নিজেদের অবস্থান রক্ষা করতে কঠোর আইনি ব্যবস্থার কথা বলছে, কিন্তু বিরোধীরা বলছে আইনের অভাব কোনোদিন ছিল না, অভাব ছিল প্রশাসনিক সদিচ্ছার। 2024 সালে সরকার একই রকম একটি কঠোর আইন পাশ করেছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন নতুন করে আইনের ভয় দেখিয়ে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কেন্দ্রে ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক ভাবমূর্তিতে এক মারাত্মক চির ধরিয়েছে। যে কোনো রাজনৈতিক আন্দোলন বা চাপের মুখে কখনো মাথা নত না করার যে অনমনীয় ভাবমূর্তি ছিল এই সরকারের, শিক্ষামন্ত্রীর ইস্তফায় সেই ধারণার পতন ঘটেছে। কৃষকদের ঐতিহাসিক আন্দোলনের পর এটি দ্বিতীয় কোনো ঘটনা যেখানে যুব সমাজের ক্ষোভের কাছে নতি স্বীকার করতে হলো সরকারকে। এটা কিন্তু অস্বীকার করা যায় না। আর এই দুর্বলতার সুযোগ নিয়েই বিরোধী শিবির এখন তাদের রাজনৈতিক আক্রমণের ধার বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারা বুঝে গেছে রক্ষণাত্মক অবস্থান চলে যাওয়া সরকারকে যদি এখন চেপে ধরা যায়, তবে তাদের রাজনৈতিক আধিপত্যকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলা সম্ভব। রাজপথ থেকে শুরু হওয়া ক্ষোভের যে আগুন এখন সংসদ ভবন পর্যন্ত পৌঁছে গেছে, তা খুব সহজে নিভে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে একটি অধ্যায় শেষ হলে রাজনৈতিক বিতর্কের নতুন অধ্যায় শুরু হয়েছে। আর এরই মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলা থেকেও কিছু বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি অভিযোগ জানিয়েছেন যে সরকারের প্রতিশ্রুতি ছিল যে ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া ছাত্রদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, বা যে সমস্ত মামলা ছিল তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রদের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যদিও সরকার বলছে বা রাজ্য সরকার বলছে যে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা ছাত্র নয়, তারা মূলত বহিরাগত, সেটা বোঝাতে চাইছে, এবং বিশৃঙ্খলার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়টি এদিন সংসদে তুলে ধরেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি এ নিয়ে সরব হন, যার ফলে তুমুল হট্টগোল পড়ে যায় সংসদে। সব মিলিয়ে সরকারের সামনে এখন শুধু শিক্ষা সংস্কারের চ্যালেঞ্জ নয়, বিরোধীদের ধারাবাহিক রাজনৈতিক আক্রমণেরও মোকাবেলা করার বড় পরীক্ষা। আগামী কয়েকদিনের সংসদীয় আলোচনা তাই শুধু একটি মন্ত্রী পদত্যাগের পরবর্তী পর্ব নয়, বরং সরকার ও বিরোধীদের মধ্যে নতুন রাজনৈতিক সংঘর্ষে মঞ্চ হয়ে উঠতে পারে। সেই সংঘর্ষে কার যুক্তি বেশি গ্রহণযোগ্য হবে, কার রাজনৈতিক কৌশল সফল হবে, আর জনমতের পাল্লা শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকবে,
সেটাই এখন দেখা। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।